অঞ্চলের হরিশপুরে সেখানে ধস কবলিত এলাকা থেকে বাসিন্দাদের সরে যাওয়ার পরামর্শ ইসিএলেরও। 2020 সালের 14 জুলাই ধসে গিয়েছিল গ্রামের 50% জায়গা। আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের তরফে পুনর্বাসনের জন্য আবাসন তৈরি করা হলেও সেখানে যেতে অনিচ্ছুক গ্রামবাসীরা। তাই ইসিএলের কাছে গ্রামের পরিবর্তে আরও একটি গ্রামের দাবি করেন তাঁরা। অন্যদিকে জীবন বাঁচাতে গ্রাম ছাড়ার পরামর্শ ইসিএলের। পুনর্বাসন ও ক্ষতিপূরণের বিষয় নিয়ে ভেবে দেখার আশ্বাস দেওয়া হয়েছে। প্রতিনিধি অর্পণ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। অর্পণ, আশ্বাস তো দেওয়া হয়েছে, কিন্তু আশ্বস্ত হয়েছেন গ্রামবাসীরা? দেখো, একেবারে কিন্তু দীর্ঘ 4 বছর পর কিন্তু ইসিএলের সিএমডি সতীশ কুমার ঝা তিনি কিন্তু ওই যে ক্ষতিগ্রস্ত যে গ্রামটি রয়েছে মূলত হরিশপুর অঞ্চলের, সেখানে পরিদর্শনে আসেন এবং তিনি কিন্তু যে গ্রামের মানুষ তাদেরকে কিন্তু গ্রাম সেই ছাড়ার কথা বলা হয়, কারণ বিপদের আশঙ্কা রয়েছে ওই গ্রামের, এমনটাই কিন্তু আশঙ্কা কথা তিনি জানান গ্রামবাসীদের। অন্যদিকে গ্রামবাসীরা যেটা দাবি জানাচ্ছেন যে তাদেরকে গ্রামের পরিবর্তে পুনরায় একটি গ্রাম দিতে হবে, কারণ এডিডিএর তরফ থেকে কিন্তু তাদেরকে পুনর্বাসন দেওয়া হচ্ছে, তাদের জন্য আবাসনও তৈরি করে দেওয়া হচ্ছে অন্ডালের বিমাননগরীর বিএপিএল এর জমির ওপর, কিন্তু সেই আবাসন একেবারে বসবাসের উপযুক্ত নয় বলে এমনটাই জানাচ্ছেন গ্রামের মানুষ। কিন্তু গ্রামের মানুষ তারা কিন্তু বারবার তারা জানাচ্ছেন যে আমাদের গ্রামের পরিবর্তে গ্রাম চাই, কিন্তু এছাড়াও কিন্তু আতঙ্কের মধ্যে রয়েছে গ্রামের মানুষ। বেশ, আমাদের পুনর্বাসন দেওয়া হোক এই কারণে যে আমরা যে কারো গরু কারো ছাগল গরিব মানুষ অনেক আছে, তো এবার ফ্ল্যাট যে বলছি তো ফ্ল্যাটে দিয়ে পরে কে কোথায় থাকবে? কেউ জয়েন্ট ফ্যামিলি আমরা আছি, সেই জয়েন্ট ফ্যামিলিতে সেখানে আলাদা আলাদা কীভাবে থাকবে? না, সাহেব কোনো আশ্বাস দেয়নি পুনর্বাসনে। আমরা পুনর্বাসনে চাইছি, হ্যাঁ, যেমন সোনপুর বাজারে প্যাকেজ যেমন দিয়েছে সেটাই আমরা চাইছি। যাদের বাস্তব ভিটে তাদের তো ফ্ল্যাটের কোনো গল্প নাই, নন এলটিএ যারা আছে তাদের দিতে ফ্ল্যাট, কিন্তু আমাদের তো বাস্তব জমি রয়েছে, আমরা কোনো গল্প জমি চাইছি। अगर हम इसको विस्थापित कर पाए तो हम अगर किसी स्कीम में पीआर में ले लेंगे तो और अच्छा होगा। माने यहाँ से लोग हट भी जाएंगे, उनको उचित R&R पैकेज मिल जाएगा, बहुतों को हो सकता है ज़मीन होगा तो नौकरी भी मिल जाएगा, है ना, और ECL को भी फ़ायदा हो जाएगा। तो अनावश्यक अपना रिस्क क्यों लेना, है ना। तो इसलिए हमारा प्रस्ताव है कि जो बने हुए हैं उसमें अभी आप रहिए, शिफ्ट करिए, सुरक्षित रहिए और साथ में इसका प्रयास करते रहिए, ये हमारा कहना है। প্রচুর ফ্ল্যাট বানানো হয়েছে, কোয়ান্টিটি ফ্ল্যাট বানানো হয়েছে অ্যাজ পার দ্য ডিজাইন অ্যাপ্রুভড বাই সেন্ট্রাল গভর্নমেন্ট অ্যান্ড সবাই মিলে। এবং শুধু তাই না, শুধু ফ্ল্যাট না, সেখানে সাফিসিয়েন্ট মার্কেটিং মার্কেট মানে বাজার, স্কুল, মেডিকেল ফেসিলিটিস, রাস্তা, জল, বিদ্যুৎ সব করে দেওয়া আছে। এবার ব্যাপার হচ্ছে যারা এফেক্টেড তাদের তো নিজেরা বুঝে আসতে হবে। কোনো এই যে ধসের মধ্যে রয়েছে তো লাইফ রিস্ক, যা আছে সুবিধা অসুবিধা ভুল করে অ্যাডজাস্ট করে তো তাদের চলে আসা উচিত বলে আমার মনে হয়। এতে এডিডি এর বাইরে কোনো রোল নেই। বারোই ফেব্রুয়ারি বজবজে একটি শুট আউটের ঘটনা ঘটে। শুট আউট হয়, বোমাবাজি হয়। দেখুন 12ই ফেব্রুয়ারির ছবি। আর এই ঘটনার পর 43 জনের নামে এফআইআর দায়ের হয় পুলিশের। আর এবার দেখুন মূল অভিযুক্তকে মোজাফফর হোসেন ওরফে সন্টু, তাকে দেখা যাচ্ছে রীতিমতো সিসি ক্যামেরার ফুটেজে যে সে রীতিমতো কিন্তু বন্দুক উঁচিয়ে একেবারে শুট আউট করছে। 12ই ফেব্রুয়ারির এই ছবি। তবে এফআইআর এ তো নাম রয়েছে সন্টু, সে কি এখনো পর্যন্ত গ্রেফতার হয়েছে? না, প্রকাশ্যে শুট আউটে অভিযুক্ত একেবারে ঘুরে বেড়াচ্ছে এলাকায়। পুলিশ কেন এখনো পর্যন্ত গ্রেফতার করলো না, এই নিয়েই তো প্রশ্ন উঠছে। বজবজে প্রকাশ্যে শুট আউটে অভিযুক্ত, দেখুন সিসি ক্যামেরার সেই ফুটেজ যেখানে দেখা যাচ্ছে অভিযুক্ত, যার হাতে বন্দুক ছিল, শুট আউটে অভিযুক্ত, সে এভাবেই ঘুরে বেড়াচ্ছে এলাকায়। এবং তাতেই তো প্রশ্ন উঠছে যে 12ই ফেব্রুয়ারির বজবজে শুট আউট বোমাবাজির ঘটনায় যে অভিযুক্ত, যখন একদিকে 43 জনের নামে এফআইআর দায়ের করে পুলিশ, তখন অন্যদিকে অভিযুক্ত কিভাবে এভাবে ঘোরাফেরা করছে। প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন সমীর এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। সমীর, এখানেই তো প্রশ্ন উঠছে যে একেবারে তো সিসি ক্যামেরা ফুটেজে দেখা যাচ্ছে যে সন্তু এভাবে ঘুরে বেড়াচ্ছে, পুলিশের নজরে কি আসছে না?
দেখো, এই বজবজে ঘটনা এটা নতুন কিছু নয়, এরকম ঘটনা বারবার ঘটেছে। ঘটার পরেও কিন্তু কোনো আর্মস কিংবা কোনো বোমা কিংবা কোনো কিছু উদ্ধার হয় না। যখন ওখানে কেউ উদ্ধার হয় না, তাহলে যে কি যারা এই দুই উত্তর রায়পুর পঞ্চায়েত এবং বজবজ 19 নম্বর ওয়ার্ডের যে বোমাবাজি গুলি দুটো মিলিয়ে এই হয়েছিল, যে নতুন বিল্ডিং তৈরি করাকে কেন্দ্র করে, সেই যখন সবাইকে ধরা পঞ্চায়েতের সদস্যদের নাম ছিল, মানে 43 জনের নাম ছিল, তার মধ্যে বেশ কয়েকজনকে অ্যারেস্ট করা হয়েছে, যাদের মধ্যে পঞ্চায়েতের সদস্যও আছে। সেই সদস্যদেরকে গ্রেপ্তার করা হয়েছিল, তারা এখন জেলে, কেউ আবার জামিনে। কিন্তু সব থেকে বড় কথা হচ্ছে এই যে এই 19 নম্বর ওয়ার্ডে যে লুৎফর হোসেন কাউন্সিলর, তার ভাই যে এই সন্টু, সেই সন্টুকে প্রকাশ্যে রাস্তায় দেখা যাচ্ছে ঘুরে বেড়াতে, কিন্তু এর এফআইআর এ নাম আছে, এ গুলি চালাচ্ছে দিনের বেলায়, সেটাও দেখা যাচ্ছে। কিন্তু পুলিশ প্রশাসন একদম নির্বিকার হয়ে গেছে। পুলিশ প্রশাসন কোনোভাবে ওখানে ধরার চেষ্টা করছে না এবং ধরতে পারছে না। কেন ধরতে পারছে না? ওদের পুলিশের ওপরে আবার ওপর থেকে চাপ আছে যে এই কজনকে না ধরা হয়, অন্য লোকেদের ধরা হোক। যদি একটা গরিব লোক হয়, তাকে পুলিশ একদম মাটি খুঁড়ে তুলে নিয়ে চলে আসে, আর একটু প্রভাবশালী হলে পুলিশ কিন্তু কোনোদিন ধরে না। এর আগেও ওখানে ঘটনা ঘটেছে যে বজবজ পৌরসভার 19 নম্বর ওয়ার্ডের পার্টি অফিস, তৃণমূলের পার্টি অফিসের পিছনেই বেশ একজন ঘটনাস্থলে বোমাবাজিতে বোমা বিস্ফোরণে একজনের মৃত্যু হয়েছিল, তখনও কিন্তু কোনো কিছু উদ্ধার হয়নি। এরকম বহু ঘটনা এরকম আছে যে ঘটনায় এই লুৎফর হোসেনের জড়িত, তার ভাই জড়িত, কিন্তু পুলিশ প্রশাসন এখনো পর্যন্ত নড়েচড়ে বসেনি। এরপরে নড়েচড়ে বসে কিনা দেখার বিষয়। সেদিকেই নজর থাকবে। পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন বজবজের স্থানীয়দের। আগে ময়লা ডিপোতে গুলিগালা চললো, দিব্যি ঘুরে বেড়াচ্ছে, অথচ কেউ কিছু বলতে পারছে না। যাদের নামে এফআইআর আছে ওরা ঘুরছে, অ্যারেস্ট করছে না। পুলিশের মদতে কি ওরা বাড়িতে আছে? এখনো তো ওদের জামিন পায়নি ওরা। সেটা তো আমি বলতে পারবো না, বললে আমার উপরে অ্যাকশন হয়ে যাবে। ও বাড়িতে আছে, সবাই দেখছে, অথচ দিব্যি বুক ফুলিয়ে ঘুরছে বজবজের বুকে, অথচ পুলিশ দেখছে, নেতা দেখছে, সব দেখছে, কিন্তু অ্যারেস্ট হচ্ছে না। তাহলে কি এটা পুলিশের মদতেই দাদা? পুলিশ মদত কি মদত ওটা তো আমি বলতে পারবো না, রাজনীতি আছে। কিন্তু আমি যদি কিছু বলে দিই, আমি দেখলে আমাকে দেখা যাবে মেরে ফেলে দিতে হবে, আমার প্রাণ নাশের ভয় আছে একটা। তো ওরাই ভালো বুঝবে, প্রশাসন ওদের হাতে, ওরা জানে, ওরা দোষ করবে, ওরা সব চাপা দিয়ে দেবে। আমরা তো বলতে গেলে আমাদের উপরে ঝামেলা চলে আসবে, আমাদের উপরে আক্রমণ করবে, ছেলে পাঠিয়ে যদি মারধর করে, আমরা ভয়তে কিছু বলতে পারবো? প্রশাসন তাদের হাতে, আমরা কি বলবো? নবান্নর আধিকারিকরা তারা পৌঁছে গিয়েছেন ডেবরার হাসপাতালে। বার্ধক্য ভাতা যাচাইয়ে ডেবরা হাসপাতালে অফিসাররা তারা পৌঁছেছেন। বার্ধক্য ভাতার আবেদন ডেবরা তারাপদ মাঝির, আর ভাতা না মেলায় তিনি সরাসরি মুখ্যমন্ত্রীতে ফোন করেন। প্রতিনিধি দিগ্বিজয় এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। দিগ্বিজয়, বার্ধক্য ভাতার আবেদন করেন ডেবরা তারাপদ মাঝি, আর তারপর না মেলায় তিনি সরাসরি মুখ্যমন্ত্রীতে ফোন করেন, আর তারপর আজ নবান্নর আধিকারিকরা তারা এসে পৌঁছেছেন হাসপাতালে। কি চলছে এখন সেই মুহূর্তে? প্রিয়াঙ্কা, পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকের বেনিয়া এলাকার বাসিন্দা তারাপদ মাঝি, তার বর্তমান বয়স প্রায় 77। কিন্তু রাজ্য সরকারের যে প্রকল্প, সেই বার্ধক্য ভাতার আবেদন তিনি বিভিন্ন জায়গায় করেছেন, এমনকি দুয়ারে সরকারেও করেছেন, তারপরেও কিন্তু তিনি বার্ধক্য ভাতা পাননি। তুমি জানো, বর্তমানে সরাসরি মুখ্যমন্ত্রীর জন্য যে নাম্বার দেওয়া হয়েছে, সেই নাম্বারে কিন্তু তিনি তারপরে ফোন করেন এবং ফোন করে আবেদন করেন বার্ধক্য ভাতার। এবং তারপরেই গতকাল দুপুরের পরে নবান্ন থেকে প্রতিনিধি এসে ডেবরা সুপার স্পেশালিটি হাসপাতালে, অর্থাৎ ওই ব্যক্তি বর্তমানে অসুস্থ অবস্থায় ডেবরা সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি আছেন, সেই হাসপাতালেই কিন্তু নবান্ন থেকে প্রতিনিধি এসে তার সঙ্গে কথা বলেন এবং বিস্তারিত জানেন কি কারণে তার বার্ধক্য ভাতা এখনো পর্যন্ত পায়নি, সেগুলি জানার চেষ্টা করেন এবং সমস্ত কিছু ভেরিফিকেশন করার পরে তিনি চলে যান। তারপরেই ওই ব্যক্তি কিছুটা হলেও যে সমস্যা ছিল দীর্ঘদিন ধরে বার্ধক্য ভাতা তিনি পাচ্ছেন না, সেখানে কিন্তু নবান্ন প্রতিনিধি আসার পরে কিছুটা হলেও আশার আলো দেখছেন। বেশ, কে এসেছিল তোমার সঙ্গে দেখা করতে? নবান্ন থেকে স্টাফ। কেন এসেছিল? ওই আমার বার্ধক্য ভাতা অবজেকশন করছিলাম, সেই জন্য ওই হেড অফিস থেকে আপনার দিকে পাঠিয়েছি। এখানে বার্ধক্য ভাতা করা কি জিজ্ঞেস করলো? এখানে জিজ্ঞেস করলো আপনি বার্ধক্য ভাতা পাচ্ছেন কি? আমি বলছি না পাই। অভিযোগটা করছিলাম হচ্ছে যে দুয়ারি সরকারে